হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব সুন্দরভাবে দেখো দেওয়া আছে এখানে তোমাদের সিলেবাস ভিত্তিক। তোমাদের সিলেবাসের মধ্যে দেখবে শাক্ত পদাবলী আছে। এই শাক্ত পদাবলী থেকে যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মন রে কৃষি কাজ জানো না। এই পদটা নিয়ে কিন্তু পুরো ডিটেলসে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই। দেখো, তোমরা যারা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই, এখানে বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স কি কি আছে এই জায়গাটা ভালো করে দেখবে একটু। মেজর কোর্সের যারা আছে তাদের জন্য কোর্স ফি এখানে কি বলা হয়েছে 1199। এটা কিন্তু এখন তোমাদের পে করতে হচ্ছে না, শুধুমাত্র 99 রেজিস্ট্রেশন ফির বিনিময়ে কিন্তু পুরো কোর্সটা তোমরা পেয়ে যাচ্ছ। আর এই অফারটা থাকছে প্রথম 100 স্টুডেন্ট যারা আমাদের এখানে অ্যাডমিশন নিচ্ছ, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? এই অফারটা পেতে গেলে কিন্তু আমাদের সঙ্গে তাড়াতাড়ি তোমাদের যোগাযোগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মন রে কৃষি কাজ জানো। আচ্ছা, এটা তোমাদের কিন্তু তোমাদের সিলেবাসের টপিকের মধ্যে নেই, ঠিক আছে? শাক্ত পদাবলীর যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মন রে কৃষি কাজ জানো না। এইটা নিয়ে কিন্তু আছে ক্লাসে আমার তোমাদের সঙ্গে আলোচনা। তো এই যে এখানে কিন্তু সম্পূর্ণ পদটা দেওয়া আছে মন রে কৃষি কাজ জানো না। এই পদটি নিয়ে আলোচনা শুরু করার আগে এই যে বিশ্লেষণ, ঠিক আছে, এবং তোমাদের এক্সামে কিভাবে কোশ্চেনটা এসে থাকে সেটা নিয়ে আলোচনা করে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের কি বুঝতে সুবিধা হবে। দেখো, তোমাদের যখনই আমি শাক্ত পদাবলী বা বৈষ্ণ পদাবলী থেকে ক্লাস করাই তখনই বলে দিই তোমাদের এক্সামে যেভাবে কোশ্চেনটা এসে থাকে যে কোনো একটা পদ তুলে ধরে দেবে, বলবে পদটি কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ এবং পত্রের ভাব সংক্ষেপে আলোচনা করো। এইভাবে কিন্তু দেওয়া থাকে, ঠিক সেইভাবে কিন্তু আমি অ্যান্সারটা বলবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা পারলে পরে কোশ্চেনটা খাতায় লিখে নিতে পারো। দেখো, এখানে শর্টে একটু বলেও দিয়েছে, এই যে মন রে কৃষি কাজ জানো না এই পদটি হচ্ছে রামপ্রসাদ সেনের রচিত, আর এর বিষয় রয়েছে ভক্তি আর আত্মোপলব্ধি, ঠিক আছে? দেখো পরে কি বলছে, কি বলছে যে রামপ্রসাদ সেনের রচিত মন রে কৃষি কাজ জানো না, এটি বিখ্যাত শাক্ত পদ, ঠিক আছে? শাক্ত পদাবলীর মধ্যে একটা বিখ্যাত পদ হচ্ছে মন রে কৃষি কাজ জানো না, ঠিক আছে? যেখানে আমরা দেখবো মানব জীবনের যে একটি জমিন, মানে এই মানব জীবনকে একটা জমিনের সঙ্গে তুলনা করা হচ্ছে, যেখানে জমির সাথে তুলনা করে মনকে কালীর নাম্র ফসল ফলানোর উপদেশ দেওয়া হয়েছে, ঠিক আছে? যেখানে আমরা দেখবো পত্রের শুরুতেই বলছে মন রে কৃষি কাজ জানো না, ঠিক আছে? যেখানে কি বলছে এই মানব জন্মটা একটা জমি এবং সেই জমির সঙ্গে তুলনা করে বলছে যে কালীর যে নাম্র ফসল সেই ফসল ফলাতে বলছে। এই পদে ভক্তি যোগের মাধ্যমে ঈশ্বর লাভের পথ কিন্তু দেখানো হয়েছে, মানে মূল উদ্দেশ্য হচ্ছে ভক্তি যোগের মাধ্যমে ঈশ্বরকে কিভাবে লাভ করা যায়। এবং কি বলছে যে যেখানে কালীর নাম জপ করাকে বেড়া দেওয়া বা আত্মরক্ষার প্রতীক হিসেবে তুলনা করা হয়েছে। এবং কি বলছে এই পদে যে মূল বিষয়বস্তু কি রয়েছে সেটা নিয়ে এক এক করে বলি। দেখো, প্রথমে বলছি রূপক বা রূপক ধর্মী, রূপক বা রূপকাশ্রী বর্ণনা, যেখানে কবি মনকে কৃষক হিসেবে কল্পনা করছে এবং মানব জমিন বলতে মানুষের জন্ম বা শরীরকে বোঝানো হয়েছে, তার সঙ্গে সুযোগের সদ্ব্যবহার, মানে এই যে আমরা এত সুন্দর একটা জমি পেয়েছি এবং এই জমি যাতে আমরা সৎ ব্যবহার করি সেই সৎ ব্যবহার কিন্তু কবি এই পত্রের মধ্যে তুলে ধরে কি বলছে যে মানুষের জন্ম বা জীবনকে প্রতি জমি বা অনাবাদী জমির সাথে তুলনা করা হয়েছে, মানে এই মানুষ জন্ম যে রয়েছে এটা একটা পতিতের জন্ম, যেখানে বলছে এই যদি আমরা অবাধ বা সাধনা করলে সোনা বা ঈশ্বর লাভের ফল কিন্তু দিতে পারে। তাহলে এই যে এই জমি এটাকে যদি আমরা সৎভাবে কাজে লাগাই তাহলে কিন্তু আমাদের কি একটা সোনা বলতে ঈশ্বর লাভও কিন্তু আমরা করতে পারি এই মানব জমি দিয়ে, এর ফলস্বরূপ কিন্তু আমরা ঈশ্বরও পেতে পারি যদি সেটাকে আমরা ঠিকভাবে কাজে লাগাই, ঠিক আছে? যেখানে কি বলছে দেখো এরপরে যে বলছে ভক্তির বেড়া, কি বলেছে এই পত্রের মধ্যে, এই লাইনটির মধ্যে বলেছে
কালী নামে দাউড়ে বেড়া, যেখানে আমরা দেখবো পদটার মধ্যে রয়েছে কালী নামে দাউড়ে বেড়া, বলতে এই পংক্তির মাধ্যমে কবি বুঝিয়েছেন যে দেবদেবীর নাম বা ভক্তি মানুষকে জাগতিক মোহ বা পাপ থেকে রক্ষা করে, ঠিক তেমনি বেড়া ফসলের তৎস্বরূপ বা ক্ষতি রোধ করে। ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে মানুষের মধ্যে যে ভক্তি রয়েছে বা আর কি ভগবানের যে নাম রয়েছে সেটা কি মানুষকে কিন্তু একটা বেড়ার মতো কিন্তু তাকে রক্ষা করে ঈশ্বর। ঠিক আছে, যেখানে যম বা মৃত্যু ভয়, কি বলেছে, মুক্ত কেশির শক্ত বেড়া, মানে এক একটা পদ ধরে ধরে আমি তোমাদেরকে বিশ্লেষণ করছি। এই পদের মধ্যে রয়েছে মুক্ত কেশির শক্ত বেড়া, বা দেবীর কৃপা থাকলে পরে কি যম বা মৃত্যুর ভয়ও কিন্তু কাছে ঘেঁষতে পারে না। ঠিক আছে, যেখানে দেখো তার পরের পয়েন্টে কি বলছে, দার্শনিক তাৎপর্য। তো এই পদটি কেবল শ্যামা সঙ্গীত নয়, বরং জীবনের যে উদ্দেশ্য হলো সাধন ভজনের মাধ্যমে জন্ম সার্থক করা, মানে এই মানুষ জন্মটাকে সার্থক করা, যা রামপ্রসাদ সেন এই কৃষিরূপ রূপকের মাধ্যমে তুলে ধরেছেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি রামপ্রসাদ সেন যে কবি রয়েছে তিনি বলেছে এই জমিটাকে সৎ ব্যবহার করতে, তাহলে কি আমরা ঈশ্বরকেও কিন্তু লাভ করতে পারবো, এই ক্ষমতা রয়েছে। সার সংক্ষেপে সব থেকে আমরা শেষে বলতে পারি এই পথটিতে মানুষের যে অলসতা ধিক্কার দিয়ে ভক্তি ও সাধনার মাধ্যমে জীবনকে সার্থক করে তোলার আহ্বান জানিয়েছেন কিন্তু কবি। তার আসল উদ্দেশ্য কিন্তু সেটাই, যেখানে বলছে কালী নামে দাউড়ে বেড়া, মানে একটা বেড়া জাল দিয়ে এই জীবনটা ঘিরে নিতে বলছে, তাহলে কি ভগবান বা ঈশ্বর কিন্তু লাভ করবে। এই হচ্ছে তার এই পথটির আসল উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে এখন সম্পূর্ণ পথটা তোমরা দেখে নাও। আগের পথটা যে রয়েছে সম্পূর্ণ এখানে সুন্দরভাবে, আগে আমি শুরুতে বলেছি রচয়িতার বিষয়বস্তু কি রয়েছে, ভক্তি যে রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে। ঠিক আছে, এখন পথটা আমি আলাদা আলাদা করে বলছি না, এখন পড়লে কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই টপিকটা নিয়ে আলোচনা কিন্তু আমার এতটাই ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।